হয়তো বিএনপি সরকারের পতন অথবা বিএনপিকে সংস্কার মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে হলে বাংলাদেশে অবশ্যই তাদের পতন হবে। এটা তো আজকে আপনারা বুঝতে পারছেন যে তাহলে আজকে হলো রামদা পাইতে পারবে না। এই রামদা দিয়ার জন্য ওই সময় হলো বিএনপি হলো নিউ সেটেলমেন্টে যায় নাই। এবং এই গণ অভ্যুত্থানের পরে ক্যাম্পাসে দেখি যে সব ছাত্র সংগঠন একসাথে ওই মারামারির জন্য রেডি। পরে আমরা 3 জন গেলাম, সকল ছাত্র সংগঠনকে ডাকলাম। ডাকার পরে প্রায় 15-20টা ছাত্র সংগঠন একসাথে হয়েছিল। হওয়ার পরে সবাই বিক্ষুব্ধ, কে কাকে খাবে, কে কাকে মারবে। আমরা বলতেছি আজকে থেকে ক্যাম্পাসে কোনো মারামারি চলবে না। যেই ক্যাম্পাস থেকে মারামারি করবে তাকে প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করা হবে। সেই সময়কালীন সকল ছাত্র সংগঠনের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে আমরা ক্যাম্পাসে মারামারি করব না। পরবর্তীতে সেই চুক্তি থেকে অনেকে বের হয়ে যায়। বের হওয়ার পরিস্থিতি কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে যে যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা মারামারি করা যাবে, সব করা যাবে। এবং পরবর্তীতে যখন সরকার গঠন করা হয়েছিল সেই সরকারে সকল দলের সকলেরই অংশগ্রহণ ছিল। সরকারের কয়েকদিন যাওয়ার পরে এক দল বলল যে আমাদের লোক নাই এখানে। এর কয়েকদিন পরে এক দল বলল যে না আমাদের লোক নাই। পরবর্তীতে দেখলাম ঢাকার রাজপথে হলো খোকাপুত্র ইশরাক নেমে গেল। আন্দোলন করে সব জায়গায় শুধু আন্দোলন হচ্ছে। আমি নিজে ডিরেক্টলি 194টা আন্দোলন যেখানে হলো মাঠে গিয়ে কাজ করতে হয়েছে। এখন অনেকে বলবে আমরা তো প্রশাসন না, কাজ করেছিলাম কেন? কাজ করেছিলাম এই জন্য সবাই মারামারি করে, প্রশাসনে ডিল করতে পারে না। পরবর্তীতে আমরা ন্যায় এবং গণতন্ত্রের ভিত্তিতে একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে দিলাম, কিন্তু সেখানে কোনো গণতন্ত্রের ছোঁয়াও দেখতে পাইলাম না। আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম যে বাংলাদেশে এই ইলেকশনটা একটা সঠিক ইলেকশন হয় নাই, যেখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবং ইঞ্জিনিয়ারিং হয়েছে, এখানে একজন রাজসাক্ষী আছেন যাকে হলো ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। ওই ইলেকশনের আগে আমরা বলেছিলাম আমাদের বাংলাদেশে 3টি জিনিস বাস্তবায়ন করতে হবে। যেহেতু নতুন সংবিধান হয় না, আমরা একটু পিছাইলাম। ঠিক আছে, তাহলে একটা সংস্কার কমিশন হবে, সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং যারা 1400 শহীদ হয়েছে তাদের বিচার করতে হবে। সেটাও বাস্তবায়ন হয়নি। আমরা এখন যে পর্যায়ে এসেছি, আমাকে কালকে বিপি সাহেব বললেন এখানে আসার জন্য। আমি ওনার নির্দেশ ক্রমে এখানে চলে আসলাম, কারণ এখানে এসে মনে হচ্ছে যে আমি আবার সেই ক্যাম্পাসে আছি। তো এটা ভালো লাগলো যে আপনাদের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আমি চেয়েছিলাম যে অন্য লাইনে যাব, একাডেমিয়াতে, কারণ সাইয়দ কুতুব, কারজাবি রহমতুল্লাহ আলাই ওনাদের বইগুলো আমার অনেক বেশি পড়া ছিল। নাসিরউদ্দিন আলবানী ওনার বইগুলো আমি বেশি পড়তাম দারুন্নাজাতে থাকাকালীন। আমার একজন শিক্ষক ছিল, যদিও দারুন্নাজাতে ওই বইগুলো পড়া যেত না ওইভাবে। তো ওইখান থেকে দেখা গেছে যে একাডেমিয়াতে কাজ করব, ক্যাম্পাসে আসব, কিন্তু জীবনের গতিবেগে একাডেমিয়া থেকে অন্যদিকে ছিটকে পড়লাম। তো এখন হলো রাজপথের একাডেমিয়াতে আছি, যেখান থেকে প্রতিনিয়ত শিখছি। সেই শিখার মধ্যে হলো কখনো রক্ত ঝরছে, যেগুলো আগে বইয়ের মধ্যে পড়তাম এখন সরাসরি এগুলো এক্সপিরিয়েন্স করছি। আমাদের ক্যাম্পাসে এসে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি তো আবার এই ডি ইউনিট দিয়ে হলো বিজনেস ফ্যাকাল্টিতে চলে আসছি। ওই জায়গায় আমার একটা অনুভূতি সৃষ্টি হয়েছে যে মাদ্রাসা সেক্টরে কমার্স সেকশনটা চালু করা যায় কিনা। সায়েন্স আছে, আর্টস আছে, এবং আমাদের দারুন্নাজাত থেকে মিল্লাত অথবা যে কোনো জায়গা থেকে সায়েন্স থেকে প্রচুর পোলাপাইন হলো বুয়েট মেডিকেলের চান্স পাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে বা আল্লাহ সুযোগ দিলে 11 দলীয় জোট অথবা এনসিপি যেভাবে হোক না কেন, আমি নিজে পার্সোনালি এটা চেষ্টা করব। কারণ যেহেতু কোরআনে এসেছে আহাল্লাল্লাহ, চালু হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। কারণ কমার্সে আমি যেটা গিয়ে দেখেছি, আমরা একদম 3 থেকে 4 জন স্টুডেন্ট ছিলাম। তো এটা খুবই ভালো দিক, যেহেতু কোরআনে এসেছে যে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। মাদ্রাসা সেক্টরে যারা আছেন অনেকেই ব্যবসা বাণিজ্যে নিয়োজিত আছেন, অথবা আমি যখন বাইরের কান্ট্রিগুলোতে যাই সেখানেও অনেকটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে অনেক জায়গা থেকে পিছিয়ে যেতে হয়। এটা সলভ হয়ে গিয়েছে। এটা যারা করেছেন আল্লাহ তাদেরকে জাযা দান করুন। এখন আমাদের ভবিষ্যৎ কর্তব্য কি? ভবিষ্যৎ কর্তব্য হলো, বাংলাদেশ হলো একটা আজাদির ভূমি। এই আজাদির ভূমিতে অনেক মানুষ লড়াই করে গিয়েছেন। 47-এ লড়াই করে গিয়েছেন, 71-এ লড়াই করে গিয়েছেন, 90-তে লড়াই করে গিয়েছেন, এবং পরবর্তীতে 24-এ লড়াই করেছেন। আমরা কি রাজনীতিটা প্রপোজাল দিচ্ছি, সেই জায়গাটা হলো দায় এবং দরদে, কম্পেশনের রাজনীতি। অর্থাৎ
আমরা যখন বলি যে উম্মতে মুহাম্মাদি বা দরদি নবী, অর্থাৎ উম্মতের প্রতি অনেক ওনার ভালোবাসা ছিল, দরদ ছিল। সে দরদ থেকে ওনার দায়, অর্থাৎ উনি কেউ কাটা বিছায় দিচ্ছে পথে, তারপরে হলো দাওয়াত নিয়ে গিয়েছেন, অনেক কষ্ট দিয়েছে তারপরেও দাওয়াত নিয়ে গিয়েছেন। কেউ ইসলাম কবুল করবে না, তারপরেও ইসলামের প্রচার নিয়ে গিয়েছেন। এই যে দরদ, যে উম্মতকে বাঁচাইতে হবে, হয়তো আমাদের সময়ে এসে আমাদেরও সে দায় এবং দরদ, এই জায়গা থেকে আমরা রাজনীতি করি। এবং এটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সব জায়গাতেই যারা ইথিক্যাল ভ্যালুজের উপরে রাজনীতি করে তারাও এই কথাগুলো বলে থাকে। দ্বিতীয় যে বিষয়টা, বর্তমান বিশ্বে আমাদের তিনটা হলো সবচেয়ে চ্যালেঞ্জ অতিক্রম করতে হচ্ছে। একটা হলো ইওলজি, আরেকটা হলো ইকোনমি, আরেকটা হলো আপনাদের জাস্টিস বা ডেমোক্রেসি।